বাংলা ত্রিপুরা রাজ্য কমিটির পক্ষ থেকে যে বিশেষ সাংবাদিক সম্মেলন আয়োজন করেছি তার মূল বিষয় হলো, সবাই জানেন আপনারা যে বর্তমান কেন্দ্রীয় সরকার 2019 সালে এনআরসি নামক একটি বিধি কার্যকরী করা শুরু করেছিল। সেখানে আমরা দেখলাম অসমের বুকে এই প্রচেষ্টা প্রথম শুরু হয়। প্রায় 20 লক্ষের কাছাকাছি বাঙালিকে বিদেশি চিহ্নিত করা হয়েছে। তারা আগামী দিনে কোথায় থাকবে, নাগরিক সমস্ত অধিকার তো চলে গেছে, যেতে পারবে না বাংলাদেশে। বাংলাদেশ পুরোপুরি অস্বীকার করেছে, অন্য কোনো দেশে যাওয়ার প্রশ্নই আসে না। তাদেরকে রাখার জন্য সরকার তৈরি করলো ডিটেনশন ক্যাম্প নামক একটা জেলখানা। ইতিমধ্যেই এই যে 20 লক্ষের কাছাকাছি বাঙালিকে বিদেশি চিহ্নিত করেছে, যার মধ্যে 13 লক্ষাধিক বাঙালি হিন্দু, অনেককে ছেড়ে দেওয়া হয়েছে ডিটেনশন ক্যাম্পে। সেখানে তাদের উপর যে কী ধরনের অমানসিক নির্যাতন চলছে দেশবাসী জেনে গেছে। তো এর প্রতিবাদে আমরা বাঙালি শুরু থেকে আমরা আন্দোলন করে যাচ্ছি যে বাঙালিরা এই অবিভক্ত ভারতের ভূমিপুত্র, স্বাধীনতার উপকার, বাঙালিদের জন্মসূত্রে এই দেশের নাগরিকত্ব দেওয়ার নামে এই ধরনের হয়রানি কেন এই ধরনের অত্যাচার, কেন এই ধরনের বিমাতৃসুলভ আচরণ? আমরা স্বাধীনতার অধিকার মূলে, ভূমিপুত্রের অধিকার মূলে আমরা এই দেশের নাগরিক। তারপরেও এই দেশের যে প্রচলিত আইন রয়েছে, যেটা 1955 সালে তৈরি হয়েছিল, জন্মসূত্রে, উত্তরাধিকারী সূত্রে, বৈবাহিক সূত্রে এই দেশের যে কোনো মানুষ নাগরিক হতে পারে। অথবা যদি কেউ একটানা 5 বছর এই দেশে বসবাস করে, ভারতের সংবিধানকে মান্যতা দেয় এবং তার বিরুদ্ধে যদি কোনো ধরনের দেশ বিরোধী কোনো মামলা মোকদ্দমা না থাকে, দেশদ্রোহী মামলা না থাকে, তিনি এই দেশে নাগরিক হতে পারেন। এই হচ্ছে প্রচলিত আইন। এই আইন মোতাবেক কিন্তু এতদিন পর্যন্ত আমরা নাগরিকত্ব অর্জন করে এসেছি। তো এই আইনকে বাদ দিয়ে এখন এনআরসির মাধ্যমে, নাগরিকপঞ্জির মাধ্যমে দেখা যাচ্ছে শয়ে বছর ধরে যারা আসামের স্থায়ী বাসিন্দা, চাকরি করে রিটায়ার্ড হয়েছে, বৈধ কাগজপত্র রয়েছে, তাদেরকে এনআরসি প্রয়োগের মাধ্যমে বিদেশি চিহ্নিত করা হয়। এই নিয়ে যখন গোটা দেশ জুড়ে আমাদের আন্দোলন, অন্যরা আন্দোলন করেছে, তখন এই অবস্থা থেকে মানুষের দৃষ্টি ঘুরিয়ে দেওয়ার জন্যে গভর্নমেন্ট একটা নতুন আইন, নাগরিকত্ব সংশোধন আইন তৈরি করেছে, যেখানে বলা হয়েছে যে বাংলাদেশ, আফগানিস্তান, পাকিস্তান থেকে যারা ধর্মীয় অত্যাচারের বলি হয়ে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, ফার্সি এই দেশে এসছে, 2014 31শে ডিসেম্বর পর্যন্ত তাদেরকে নাগরিকত্ব দেওয়া। তাহলে আগের আইনটা কোথায় গেল? 2055 সালের আইনটা। 1 নম্বর প্রশ্ন আমাদের, এই আইনটা বহাল থাকতে, এই আইনটা কিন্তু বাতিল করা হয়নি, এই আইনটা বহাল থাকতে এখন নতুন করে এই ধরনের ব্যবস্থার কেন প্রয়োজন দেখা দিল? এই যে সিএ আইনের কথা আমি বলছি, তো এই আইনে আনার পেছনে উদ্দেশ্য একটাই হতে পারে যে এই হিন্দু বাঙালিকে ওরা টার্গেট করেছে। মেনলি হিন্দু বাঙালি, প্রায় 2 কোটি বাঙালিকে ওরা টার্গেট করেছে। এরা দেশ সারা করবে এনআরসি প্রয়োগের মাধ্যমে। তো এনআরসি প্রয়োগ করতে গিয়ে যখন বিক্ষোভ তৈরি হলো, তখন বিজেপি হিন্দুদেরকে টুপি পরিয়ে, বিপরীত কথা বুঝিয়ে এরা এই কে আইন প্রয়োগের মাধ্যমে নাগরিকত্ব দেবে, এই জন্য একটা টুপ ফেলল। এই কে আইনের মাধ্যমে নাগরিকত্ব অর্জন করতে গেলে কেন্দ্রীয় সরকার যে সমস্ত নির্দেশনামা জারি করেছে, এই নির্দেশনামা মোতাবেক বাংলাদেশ, আফগানিস্তান, পাকিস্তান ইস্যু করা পাসপোর্টের কপি দেখাতে হবে যিনি অ্যাপ্লিকেশন করবেন, বা সেই সমস্ত দেশের অফিসার ইস্যু করা রেজিস্ট্রেশন সার্টিফিকেট বা বসবাস অনুমতিপত্র দেখাতে হবে। আফগানিস্তান, বাংলাদেশ, পাকিস্তান সরকার কর্তৃক জারি করা জন্মের সার্টিফিকেট দেখাতে হবে, সেখানকার স্কুল সার্টিফিকেট বা পড়াশোনা যে করেছেন তার প্রমাণপত্র দেখাতে হবে, ওইখানকার যে কোনো পরিচয়পত্র সেই সমস্ত দেশের দেখাতে হবে, সংশ্লিষ্ট দেশের জমির দলিলপত্র দেখাতে হবে, এমন নথি যার দ্বারা প্রমাণ হবে আমাদের বাপদাদা, আমাদের ঠাকুরদা, ঠাকুরমা এরা ওইখানকার নাগরিক ছিলেন।
বা দেখাতে হবে এমন কোনো প্রমাণপত্র যার মাধ্যমে প্রমাণ হবে আমাদের পূর্বপুরুষেরা এই বাংলাদেশ, আফগানিস্তান, পাকিস্তান নাগরিক ছিল। এই সমস্ত প্রমাণ দেখাতে হবে। সিএর মাধ্যমে যদি নাগরিকত্ব অর্জন করতে হয়, এই ধরনের প্রমাণপত্র কজনের কাছে থাকতে পারে? যদি কোনো দেশভাগের অত্যাচারে বলি হয়ে, ধর্মীয় কারণে বলি হয়ে এই দেশে এসেই থাকে কেউ, তো এই ধরনের প্রমাণপত্র নিয়ে কি কেউ আসা সম্ভব? আসলে এটা একটা ভাবতে। আর যার কাছে রেশন কার্ড আছে, যার কাছে আধার কার্ড আছে, যার নাগরিক কার্ড আছে, বৈধ কাগজপত্র দেখে এর মধ্যে করে নিয়েছে, আধার কার্ড আছে, ভোটার আই কার্ড আছে, ইত্যাদি আছে, তিনি যে এমনিতেই দেশের নাগরিকত্ব অর্জন করে নিয়েছে, তার আবার কেন নতুন করে আবার কি বলবো সিএর সুবিধা নিতে হবে? কাজেই আমরা দেখছি যে এর মাধ্যমে একটা ভোটের রাজনীতি চলছে। বিশেষ করে এই ভোটের মধ্যে লক্ষ্য করুন, এরা বোধহয় 100 লোকের একটা অ্যাপ্লিকেশন আগেই এরা চেয়েছিল। এটা একটা মানে গট আপ গেম, যে তোমরা অ্যাপ্লিকেশন করো, আমরা তোমাদের নাগরিকত্ব দিয়ে দেব। এই গট আপ গেমের মধ্যে কজন? 14-15 জনকে এরা ওই সি আইনের মাধ্যমে নাম করে নাগরিকত্ব দিয়েছে, বাকিদের কিন্তু দেয়নি। তার মানে কি বাকিরা বিদেশি চিহ্নিত হয়েছে অলরেডি। কাজেই এইটা একটা এমন একটা পরিকল্পনা, এমনই একটা কি বলবো একটা কৌশল তৈরি করেছে মানুষকে বিভ্রান্ত করে এই ভোটের মুহূর্তে ভোট কুড়াবার ব্যবস্থা করেছে। আসলে এর মাধ্যমে নাগরিকত্ব অর্জন হবে না, বরং এই যে বললাম এই সমস্ত ডকুমেন্ট কেউ যদি জমা করে তাহলে কি হবে? তিনি এই দেশের নাগরিক নন, এটা কিন্তু প্রমাণ হয়ে যাবে। আগের বৈধ কাগজপত্র সব অকিছু হয়ে যাবে। কাজেই এর মাধ্যমে একটা ষড়যন্ত্র চলছে বলে আমরা মনে করি যে বর্তমান সরকার চাইছে এই দেশের মধ্যে বিশেষ করে যারা বাঙালি, হিন্দু বাঙালি, তাদেরকে বিদেশি চিহ্নিত করে দেশ ছাড়া। তাই আমরা বাঙালি এনআরসিরও আমরা বিরোধী এবং কে আইনেরও আমরা বিরোধী। আমরা চাইছি প্রচলিত আইন, এই যে 1955 সালের যেটা জন্মসূত্রে, উত্তরাধিকারী সূত্রে, বৈবাহিক সূত্রে এবং বসবাসের অধিকার সূত্রে যাতে এই দেশে নাগরিকত্ব দেওয়া হয়। তো এর জন্য আজকের দিনে আমাদের এই সাংবাদিক সম্মেলন, এই সম্মেলনের মাধ্যমে আপনাদের মধ্য দিয়ে আমরা ভারত সরকারের কাছে আমাদের দাবি মানে তুলে ধরতে চাইছি। এবং এই রাজ্যের, এই দেশের যারা রয়েছেন বাঙালি অংশের মানুষ, যারা দেশভাগের বলি, অবিভক্ত ভারতের ভূমিপুত্র, স্বাধীনতার রূপকার, তাদের নিয়ে এই যে রাজনীতি চলছে স্বাধীনতার পর থেকে, এই রাজনীতির ষড়যন্ত্র থেকে আমরা যাতে বেরিয়ে আসতে পারি। আজ পর্যন্ত সিপিএম, কংগ্রেস, বিজেপি কেউ বাঙালির পাশে এসে দাঁড়ায়নি। স্বাধীনতার এই যে জাতীয় প্রতিশ্রুতি অনুযায়ী পাঞ্জাবিদের যেভাবে পুনর্বাসন দেওয়া হয়, আমাদের পুনর্বাসন দিতে হবে। আমাদের সংবিধানের বিধি অনুযায়ী আমাদের নাগরিকত্ব দিতে হবে। এর বাইরে আমরা কোনো কিছুই মানতে পারি না, মানব না। প্রয়োজনে তার জন্য আমরা আন্দোলন যেটা শুরু করেছিলাম 2019 সালে, আবার নতুন করে আন্দোলন আমরা শুরু করবো। এর জন্য সবাই সহযোগিতা চাইছি।